আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 10 তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক বা কনসেপ্ট নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। এটা আমি আগেও বলেছিলাম যে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, কেমিস্ট্রি বা রসায়নকে মূলত বা প্রধানত তিনটি শাখায় ভাগ করা হয়েছে। ঠিক আছে, সেই তিনটি শাখাগুলো হচ্ছে কি কি? একটা হচ্ছে, ধরো, কেমিস্ট্রি বা রসায়নকে আমরা তিনটি শাখায় বিভক্ত করি। একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, দুই নম্বর হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, তিন হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রিকে বলা হয় ভৌত রসায়ন, ইনঅর্গানিক কেমিস্ট্রিকে বলা হয় অজৈব রসায়ন, আর অর্গানিক কেমিস্ট্রিকে বলা হয় জৈব রসায়ন। এগুলো তোমরা জানো বা শুনেছো। ঠিক আছে, দেখো, এখন আমরা কেমিস্ট্রি বা রসায়ন এই যে পার্টের মধ্যে ফিজিক্যাল সায়েন্সের যে তোমরা ক্লাস 10-এ পড়ছো, সেখানে অনেক রকম চ্যাপ্টার ইতিমধ্যে তোমরা পড়ে ফেলেছো, বা ক্লাস 9-এ যেগুলো আমরা পড়েছি, বিভিন্ন রকম অ্যাসিড, ক্ষার, গ্যাসের আচরণ, পর্যায় সারণী, ধাতুবিদ্যা পড়ছো। ঠিক আছে, বা পড়বে। তারপরে বিভিন্ন শিল্প রসায়নের যে প্রস্তুতি, যৌগগুলো, তাছাড়া তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, এই যে সমস্ত চ্যাপ্টারগুলো, এগুলো আমরা জানি এগুলো সব রসায়নের মধ্যে অন্তর্গত। এরপরে যখন আমরা উঁচু ক্লাসে উঠব, যখন আমরা হায়ার এডুকেটেড ক্লাসে উঠব বা পড়াশোনা করব, তখন দেখব যে এই সমস্ত চ্যাপ্টারগুলো আরও বিস্তারিতভাবে বিভিন্ন রকম একটা ইন্ডিভিজুয়ালি পার্টে বিভক্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেই পার্টগুলো হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, ভৌত রসায়ন, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অজৈব রসায়ন, আর অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন। এই জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রিটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। দেখো, এই চ্যাপ্টারটা শুরু করব তার আগে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন, এই জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি কীভাবে উৎপত্তি হয়েছে, মানে আগে মানুষজন কীভাবে চিন্তা ভাবনা করতেন, সেই সম্বন্ধে একটু ইতিহাস বা গল্প যদি আমরা পড়ে নিই, তাহলে দেখো এই চ্যাপ্টারটা পড়তে আমাদের কতই না ভালো লাগবে। ঠিক আছে, একটা গল্প বা ইতিহাস যদি আমরা শুনে থাকি যে কিভাবে জৈব রসায়ন উৎপত্তি করেছিল, কিভাবে আগের দিনে মানুষ চিন্তাভাবনা বা বিজ্ঞানীরা চিন্তাভাবনা করতেন, সেই সম্বন্ধে সেই গল্প আমরা যদি জেনে নিই বা শুনে থাকি, এই চ্যাপ্টারটা আমাদের পড়তে খুবই ইন্টারেস্টিং লাগবে। খুব ভালো ভালো টপিক আছে এই চ্যাপ্টারের মধ্যে, এবং খুব মজার জিনিসগুলো আছে এখানে। আমরা বিভিন্ন রকম জৈব যৌগের সঙ্গে পরিচিত হব, এদের নামকরণ শিখব, আইউপিএসি কনভেনশন, বিভিন্ন জৈব যৌগের নামকরণ, আইসোমারিজম শিখব। ঠিক আছে, তো চলো আজকে এই অর্গানিক কেমিস্ট্রির যে ইতিহাস বা গল্প, কিভাবে এই অর্গানিক কেমিস্ট্রি শুরু হয়েছিল, বা অর্গানিক কেমিস্ট্রির মধ্যে যে জৈব যৌগগুলো থাকে, সেই জৈব যৌগগুলো কীভাবে তৈরি হয়েছিল, গল্প বা ইতিহাস শুরু করার আগে তার আগে একটা কথা বলে দিই। ধরো, প্রথম কথা হচ্ছে যে জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ কি, অর্গানিক কম্পাউন্ড কি, হোয়াট ইজ অর্গানিক কম্পাউন্ড, বা এই জিনিসটাই যে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন বা কি, তোমাকে হয়তো কেউ কোশ্চেন করলো, বা এটা আমাদের জানা দরকার।
দেখো মূলত বলা হচ্ছে যে যে ব্রাঞ্চ, অর্থাৎ কেমিস্ট্রির যে ব্রাঞ্চের মধ্যে রসায়নের যে শাখায় বিভিন্ন জৈব যৌগের গঠন, প্রকৃতি, ধর্ম, বৈশিষ্ট্য, রসায়ন মানে বিভিন্ন পদার্থের ধর্ম, বৈশিষ্ট্য, গঠন নিয়ে আমরা তাদের আলোচনা করি, ঠিক আছে। এখানে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের মধ্যে কী হবে না, রসায়নের যে শাখা, এখনই বলেছি যে কেমিস্ট্রির একটা শাখা হচ্ছে জৈব রসায়ন, তাহলে এখানে জৈব যৌগগুলোর বিভিন্ন রকম গঠন, প্রকৃতি, তাদের বৈশিষ্ট্য, হ্যাঁ, এইগুলো নিয়ে আলোচনা হবে, বা তাদের ধর্মগুলো, বিভিন্ন ধর্মগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে যে শাখায় এইদের ধর্ম, বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা হয় সেটাকে আমরা বলবো জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। ইন হুইচ ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি দ্য স্টাডি অফ অর্গানিক কম্পাউন্ড লাইক অ্যাজ প্রপার্টিজ, স্ট্রাকচার, behavior, attracts it. This branch of chemistry is called organic chemistry, ঠিক আছে। আর হোয়াট ইজ অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড কাকে বলবো বা জৈব যৌগ কাকে বলবো, তাহলে সেখানে বলি যে জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড হচ্ছে বিভিন্ন কার্বন ঘটিত যৌগগুলোকে বলা হয়, এক কথায় যদি বলি যে কার্বন ঘটিত যৌগগুলোকে বলা হচ্ছে জৈব যৌগ। মানে এমন যৌগগুলো যার মধ্যে কার্বন থাকবেই থাকবে, মূল প্রধান যে যে মূলটা থাকবে সেটা হচ্ছে কার্বন। ইন হুইচ কম্পাউন্ড, ইন হুইচ কম্পাউন্ড কার্বন কন্টেনিং কম্পাউন্ড, দ্য কার্বন কন্টেনিং কম্পাউন্ড ইজ কল্ড অর্গানিক কম্পাউন্ড, কার্বন ডেরিভেটিভ কম্পাউন্ড ইজ কল্ড অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে। মানে যে যৌগগুলোর মধ্যে কার্বন থাকবে, আবার সব যৌগগুলো জৈব যৌগকে, সব কার্বন গঠিত যৌগগুলোকে জৈব যৌগ বলা হয় না, সেটা আমরা পরের দিকে আসবো এই কোশ্চেনের অ্যান্সারে। এখন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে জৈব যৌগ হচ্ছে কার্বন ঘটিত যৌগগুলোকেই জৈব যৌগ বলা হয়, ঠিক আছে। তাহলে এই যৌগগুলো কিভাবে সৃষ্টি হলো, এই যৌগগুলো কিভাবে তৈরি হলো, সেটাই তার ইতিহাসটা একটু নিয়ে আলোচনা করে দেওয়া যাক। দেখো, ঊনবিংশ শতকের প্রথম দিকে যে রসায়নবিদরা ছিলেন, বিজ্ঞানীরা ছিলেন, ওনারা ধারণা করতেন বা তারা চিন্তাভাবনা করতেন যে অর্গানিক কম্পাউন্ডগুলো বা জৈব যৌগগুলো কেবলমাত্র বিভিন্ন রকম সজীব উপাদানগুলো বা প্রাণীর দেহে কেবলমাত্র সৃষ্টি হয়, বিভিন্ন রকম সজীব বস্তু বা উদ্ভিদ প্রাণীর দেহেই সৃষ্টি হয়, ঠিক আছে। এটা কোনোরকমভাবে কোনো গবেষণাগার বা কোনো জায়গায় নিজে নিজে তৈরি করা যাবে না, কথাটা বুঝতে পারলে। না, আগের দিনে মানুষজন চিন্তা করতেন যে অর্গানিক কম্পাউন্ড বা সজীব জৈব যৌগগুলো কেবলমাত্র বিভিন্ন রকম প্রাণীর দেহে উৎপত্তি ঘটে, বিভিন্ন রকম প্রাণীগুলো যেগুলো আমরা ধরো বিভিন্ন রকম যে প্রাণীগুলো থাকে, প্রকৃতির মধ্যে অনেক রকম প্রাণী আছে, উদ্ভিদ আছে, ঠিক আছে। তো ওই জৈব যৌগগুলো প্রাণীর দেহের মধ্যেই কেবলমাত্র তাদের প্রাণ শক্তির জন্য তারা তৈরি হয়। প্রাণ শক্তি মানে ধরো একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম হচ্ছে বার্জেলিয়াস। 1815 খ্রিস্টাব্দে তিনি তার ভাইটাল ফোর্স থিওরি, একটা থিওরিতে বলেছিলেন যে কিছু কিছু উদ্ভিদ বা প্রাণী তারা কি হয় না, তাদের দেহে যখন জৈব যৌগ উৎপত্তি হয়, সেই জৈব যৌগ উৎপত্তি কেবলমাত্র প্রাণ শক্তির জন্য, কেবলমাত্র প্রাণ শক্তির জন্য জৈব যৌগের উৎপত্তি হয়, ঠিক আছে। অর্থাৎ জৈব যৌগ তৈরি করার জন্য প্রাণের উৎপত্তি হওয়াটা জরুরি, প্রাণের অস্তিত্ব থাকা জরুরি। বিভিন্ন রকম প্রাণের অস্তিত্ব না থাকলে, সজীব বস্তু না থাকলে জৈব যৌগকে এমনি এমনি তৈরি করানো যাবে না, ঠিক আছে। কিন্তু এই ধারণাটা ভুল হয়েছিল, ঠিক আছে। বিজ্ঞানীদের এই যে চিন্তা ভাবনাটা ভুল হয়েছিল কখন না, ওই ঊনবিংশ শতাব্দীর মানে প্রথম দিকের কিছু দিনের পরে, প্রথমার্ধের কিছু দিনের পরে, ঠিক আছে। আরেকজন বিজ্ঞানী 1816, দেখো 1815 খ্রিস্টাব্দে এইরকম ভাবনা চিন্তা করতেন বার্জেলিয়াস। তারপরে 1816
ঠিক 1 বছর পরে, ঠিক আছে, 1816 খ্রিস্টাব্দে ফরাসি রসায়নবিদ, হ্যাঁ, মাইকেল সেব্রিউল, ফরাসি রসায়নবিদ মাইকেল সেব্রিউল, তিনি কিছু কিছু চর্বি এবং ক্ষার নিয়ে, হ্যাঁ, যে সাবান তৈরি করা হয় সেই সাবানগুলো নিয়ে তিনি রিসার্চ শুরু করা আরম্ভ করলেন। অর্থাৎ তিনি কিছু কিছু প্রাণীর চর্বি বা আর কিছু ক্ষার দিয়ে, হ্যাঁ, যে সাবান তৈরি করা হয় সেই সাবানগুলো দিয়ে তিনি রিসার্চ করতে আরম্ভ করলেন। মানে ওখান থেকে যদি তুমি কিছু পরিমাণ অর্গানিক কম্পাউন্ডগুলোকে নতুনভাবে আবিষ্কার করতে পারেন, সেই নিয়ে তিনি আলোচনা শুরু করলেন, ঠিক আছে, বা রিসার্চ করা আরম্ভ করলেন। কিন্তু তিনি কিছু কিছু অর্গানিক কম্পাউন্ড যদিও আবিষ্কার করেছিলেন, কিন্তু সেইটা খুব ভালোভাবে, হ্যাঁ, তিনি প্রভাব ফেলতে পারেন। কে? বিজ্ঞানী মাইকেল সেব্রিউল। তারপরে অনেক দিন কেটে গেল। 1828 সালে, 1828 খ্রিস্টাব্দে বা 1828 সালে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার, ঠিক আছে, জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার, তিনি কি করেছিলেন, মানুষের যে মূত্র, মানে আমরা যে মানুষের যে মূত্রের মধ্যে যে উপাদান থাকে, জৈবিক উপাদান, সেটা হচ্ছে আমাদের মূত্রের মধ্যে কি আছে, ইউরিয়া আছে। তিনি সেই ইউরিয়াকে গবেষণাগারে প্রস্তুত করলেন বা আবিষ্কার করলেন। এটাই অর্গানিক কেমিস্ট্রির খুবই একটা যুগান্তকারী ঘটনা। এই ফ্রেডরিক ভোলারকে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের জনকও বলা হয়, ঠিক আছে। মনে রাখবে 1828 খ্রিস্টাব্দে তিনি কী করলেন না, মানুষের মূত্রের মধ্যে যে জৈবিক উপাদান ইউরিয়া থাকে সেই ইউরিয়া আবিষ্কার করলেন গবেষণাগারে। তারপরে কিভাবে আবিষ্কার করলেন না, তিনি গবেষণাগারে অ্যামোনিয়াম সায়ানাইড বলে একটা অজৈব যৌগ, ঠিক আছে, সেই অ্যামোনিয়াম সায়ানাইডকে, হ্যাঁ, কী করলেন, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে এটা ইউরিয়াটা প্রস্তুত করেছিলেন, তাকে তাপ দিয়ে ইউরিয়া প্রস্তুত করেছিলেন। তিনি প্রথমে কি করেছিলেন জানো? তিনি প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা যৌগ, অর্গানিক, আমরা জানি এটা একটা অজৈব যৌগ, তার সঙ্গে লেড ক্লোরাইড, ঠিক আছে, লেড ক্লোরাইডের মিশ্রণ, যেটা অক্সিজেন প্রভাবের উপস্থিতিতে অক্সিজেন প্রভাবক, হ্যাঁ, তার সাহায্যে উচ্চ চাপ প্রয়োগ করে প্রায় 200 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, হ্যাঁ, তাপ দিয়ে কি করেছিলেন না, অ্যামোনিয়াম সায়ানাইড নামক একটা অ্যামোনিয়াম সায়ানাইড, তোমরা দেখবে অ্যামোনিয়াম সায়ানাইড বলে একটা যৌগ বা লবণ প্রস্তুত করেছিলেন, ঠিক আছে। এই অ্যামোনিয়াম সায়ানাইডকে তিনি তাপ দিয়েছিলেন, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দেওয়ার ফলে এখান থেকে তার আণবিক বিন্যাস ঘটিয়ে ইউরিয়া প্রস্তুত হয়েছিল। ইউরিয়ার রাসায়নিক নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, ঠিক আছে। ইউরিয়ার রাসায়নিক নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। তো এইখান থেকে তিনি যখন ইউরিয়া আবিষ্কার করলেন, খুব ব্যাপকভাবে অর্গানিক কেমিস্ট্রিতে খুব সাড়া পড়ে গেল। তখন আরও বিভিন্ন রকম বিজ্ঞানী বা রসায়নবিদ অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করলেন, ঠিক আছে, মানে তারা স্টাডি শুরু করলেন বা রিসার্চ শুরু করলেন। তার কিছুদিন পরে আরও একটা যুগান্তকারী ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে 1856 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1856 খ্রিস্টাব্দে বিজ্ঞানী উইলিয়াম হেনরি পার্কিন তিনি কুইনাইন আবিষ্কার করতে গিয়ে দেখলেন একটা আকস্মিকভাবে একটা জৈবিক রং বা রঞ্জক, ঠিক আছে, যেটা অর্গানিক, আমরা জানি বিভিন্ন রকম রঞ্জক পদার্থগুলো থাকে, তোমরা জীববিদ্যায় পড়ে থাকবে। ওই রঞ্জক পদার্থগুলোর মধ্যে বিভিন্ন রকম, হ্যাঁ, অর্গানিক কম্পাউন্ডগুলো মিশে থাকে বা ওদের উপাদান থাকে, ঠিক আছে। সেই জৈবিক রঞ্জক পদার্থের আবিষ্কার করে ফেললেন কে? বিজ্ঞানী হেনরি পার্কিন কুইনিন। এই হেনরি পার্কিন কুইনিন আবিষ্কার করতে গিয়ে একটা জৈবিক রং আবিষ্কার করলেন, যেটা
শিল্প রসায়নের ক্ষেত্রে খুবই মানে উন্নতি সাধন ঘটিয়ে দিল। এরপরে বিজ্ঞানীরা আরও আরও বেশি বেশি করে এই অর্গানিক কম্পাউন্ড বা অর্গানিক কেমিস্ট্রির প্রতি আগ্রহ হতে শুরু করলেন। মানে আগে যখন ভাবা হতো যে অর্গানিক কম্পাউন্ডগুলো বা জৈব যৌগগুলো কেবলমাত্র প্রাণী দেহেই সৃষ্টি হয়, হ্যাঁ, তাকে ল্যাবে বা গবেষণাগারে বা কৃত্রিম উপায়ে হ্যাঁ, প্রস্তুত করা যাবে না, এরম ভাবনা চিন্তা ছিল বিজ্ঞানীদের। কিন্তু পরের দিকে যখন ওই ফ্রেডরিক ভোলার, তারপরে হেনরি পার্কিন, তিনি, তারপরে ওই যে বললাম যে ফরাসি বিজ্ঞানী সেভরিউল, মাইকেল সেভরিউল, এরা ধীরে 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 দেখছে যে যেই অর্গানিক কম্পাউন্ডগুলো আবিষ্কার করতে শুরু করলেন কৃত্রিম উপায়ে গবেষণাগারে, হ্যাঁ, তখন থেকেই অর্গানিক কেমিস্ট্রির একটা যুগান্তকারী ঘটনা শুরু হলো। বিজ্ঞানীরা আরও ধীরে 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 ভাবে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন বা জৈব যৌগগুলোর প্রতি স্টাডি করতে বা রিসার্চ করতে আগ্রহ হলেন। এইভাবে কি হলো না, দেখা গেল যে আরও একজন বিজ্ঞানী খুবই মানে নামকরা বিজ্ঞানী ছিলেন বা রসায়নবিদ ছিলেন। তার নাম হচ্ছে ফ্রেডরিক অগাস্ট কেকুল। আর একটা হচ্ছে স্কট কুপার। তাদের দুজনের যৌগ প্রচেষ্টায় ফ্রেডরিক অগাস্ট কেকুল আর হচ্ছে স্কট কুপার, তারা দুজনেই মিলে কি করলেন, বিভিন্ন যৌগগুলো অর্গানিক যে কম্পাউন্ডগুলো তাদের গঠন বা স্ট্রাকচার নিয়ে মানে রিসার্চ করতে আরম্ভ করলেন। ঠিক আছে, তাদের স্ট্রাকচার বা গঠন নিয়ে বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডগুলোর রিসার্চ শুরু করতে আরম্ভ করলেন। এবং তারা যে রিসার্চ করছিলেন, এই রিসার্চে বিভিন্ন রকম নতুন নতুন তথ্য দিয়েছিল, যেটা আমরা পরের দিকে পড়ব। হ্যাঁ, এই তথ্যগুলো জৈব রসায়নের ক্ষেত্রে একটা খুবই অভূতপূর্ব সৃষ্টি তৈরি করেছিল অর্গানিক কেমিস্ট্রিতে। এদের খুবই অবদান রয়েছে। এই বিজ্ঞানী কেকুল, আমরা পরের দিকে পড়ব, বিজ্ঞানী কেকুল এবং এই অগাস্ট কুপার দুজনেই মিলে কার্বনের চতুর্যুজি ভ্যালেন্সি, যেহেতু জৈব যৌগগুলো হচ্ছে কার্বন গঠিত যৌগ, তাই তারা কার্বনকে নিয়ে রিসার্চ শুরু করলেন। ঠিক আছে, যে কার্বনের গঠন স্ট্রাকচারগুলো কীরকম, সেই রিসার্চ করতে গিয়ে তারা যে প্রস্তাব দিলেন, তারা যে ধারণাটা দিয়েছিলেন, সেটা হচ্ছে কার্বনের টেট্রাভ্যালেন্সির কনসেপ্টটা দিয়েছিলেন। কার্বনের টেট্রাভ্যালেন্সি কনসেপ্টটা, কার্বন হচ্ছে চতুর্যোজী। আমরা প্রত্যেকেই জানি কার্বনের যোজ্যতা হচ্ছে 4, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। আর কার্বনের পরমাণু ক্রমাঙ্ক যদি 6 হয়, তাহলে কার্বন 2, 4 ইলেকট্রন বিন্যাস করলে তাহলে কার্বনের সমযোজিতা হচ্ছে 4। এই 4 সমযোজিতার জন্য কার্বন টেট্রাভ্যালেন্সি গঠন দেখায় বা টেট্রাভ্যালেন্সি স্ট্রাকচার দেখায়। সেই টেট্রাভ্যালেন্সি স্ট্রাকচারের মধ্যে কি হয় না, একটা কার্বন আর একটা কার্বনের সঙ্গে চতুস্থলকীয় বিন্যাসে থাকে। চতুস্থলকে 4টা শীর্ষবিন্দুতে বিভিন্ন রকম পরমাণু বা কার্বন থাকতে পারে। সেই গঠন আমরা পরে আলোচনা করব বিস্তারিতভাবে। এখন শুধু বলে দিই যে এই অগাস্ট কেকুল এবং স্কট কুপার যেটা ধারণা দিয়েছিলেন, সেটা হচ্ছে টেট্রাভ্যালেন্সি ধারণা, টেট্রাভ্যালেন্সি কনসেপ্ট বা টেট্রাভ্যালেন্সি মডেলের ধারণা দিয়েছিলেন। তারা বলেছিলেন যে চতুর্যোজী কার্বন পরমাণুর পরস্পরের সাথে, মানে একটা কার্বন আর একটা কার্বনের সাথে কীভাবে থাকে, একটা কার্বন আর একটা কার্বনের সঙ্গে পরস্পরের সাথে চতুস্তরীয়ভাবে বিন্যস্ত থাকে এবং একটা ল্যাটিস তৈরি করে। ল্যাটিস মানে হচ্ছে জালক। ঠিক আছে, ক্লাস 11-এ উঠলে তোমরা ল্যাটিস এনার্জি বা ল্যাটিস শক্তি সম্বন্ধে পড়বে। এখানে কোনো কঠিন বস্তু যখন একটা অণু আর একটা অণুর সঙ্গে যুক্ত হয় বা একটা আয়ন আর একটা আয়নের সঙ্গে যুক্ত হয়, তাদের মধ্যে বিভিন্ন রকম বন্ধন তৈরি হয়। এইরকমভাবে একাধিক বন্ধন ধরে যখন কোনো কঠিন বস্তু একটা আকার তৈরি করে, সেই আকারটাকে আমরা বলবো ল্যাটিস। ঠিক আছে, বা জালক বলি। এইরকমভাবে কার্বন পরমাণু যেরকমভাবে চতুস্থলকীয় বা প্রিজমের মতো, ঠিক আছে, প্রিজমের মতো এইরকম যুক্ত থাকে। আমি আগেই বলেছি যে এখানে আমরা এই কার্বনের সমযোজ্যতা বা চতুর্যোজী নিয়ে আলোচনা করব। তো এখানে কি হয়, এইরকমভাবে দেখে নাও যে কার্বন আর একটা কার্বনের সঙ্গে চতুস্থলকীয় ভাবে কী হয়, বিন্যস্ত থাকে, দিয়ে একটা লেটিস তৈরি করে। কার্বন জানি আমরা কঠিন,
কঠিন বস্তু বা কঠিন একটা মৌল, এইরকমভাবে তারা চতুস্থলিকভাবে বিন্যস্ত থাকে। ঠিক আছে, তাদের স্ট্রাকচার নিয়ে এই বিজ্ঞানী কেকুল এবং অগাস্ট কুপার যে টেট্রাভ্যালেন্সির ধারণাটা দিয়েছিলেন। ঠিক আছে, এইখানে একটা কথা বলি যে প্রকৃতিতে প্রায় 20 লক্ষেরও বেশি জৈব যৌগ হয় বর্তমান আছে, বা জৈব যৌগ উপস্থিত থাকে, যেটা অজৈব যৌগ, বিভিন্ন রকম অজৈব যৌগ বা যে কোনো যৌগগুলোর থেকে অনেক গুণ বেশি। বিভিন্ন অজৈব যৌগের যদি কথা বলি, তাদের থেকে এই জৈব যৌগের পরিমাণটা খুব খুব বেশি। তার কারণ কি? তার কারণ যদি বলতে যাওয়া হয় তাহলে দুটোই কারণ আছে। সেটা হচ্ছে মানে কার্বন ঘটিত জৈব যৌগগুলোর এত অত্যাধিক পরিমাণে প্রাচুর্যের কারণটা কি? তার দুটো কারণ। সেটা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য, কার্বনের ক্যাটিনেশন ধর্ম, আর একটা হচ্ছে কার্বনের সমবয়বতা ধর্ম। এই দুটো ধর্মের জন্য কার্বন কি করে একটা স্পেশাল ক্যারেক্টারের সৃষ্টি হয়, বা তার মধ্যে একটা অস্বাভাবিক আচরণের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, যার ফলে অন্যান্য পরমাণু বা মৌল করতে পারে না, তারা ক্যাটিনেশন ধর্ম দেখাতে পারে না, একমাত্র কার্বনই ক্যাটিনেশন ধর্মটা দেখায়। আর কার্বনের মধ্যে কার্বন ঘটিত বিভিন্ন যৌগগুলোর মধ্যে সমবায়বতা দেখায়। ক্যাটিনেশন ধর্ম কি বা সমবায়বতা কি, এটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আমি শুধু অর্গানিক কম্পাউন্ড বা অর্গানিক যৌগ কীভাবে তৈরি হলো বা অর্গানিক কেমিস্ট্রির সৃষ্টিটা কী হলো, সেই সৃষ্টি নিয়ে আলোচনা করলাম। আশা করি এই গল্পটা তোমাদের ভালো হয়েছে। নেক্সট ভিডিওতে আমি ক্যাটিনেশন ধর্ম, সমবায়বতা এবং কার্বনের টেট্রাভ্যালেন্সি এটা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে ধীরে ধীরে টপিক ওয়াইজ আমরা পড়তে থাকবো বা আলোচনা চলতে থাকবে। ঠিক আছে, ভালো থাকবে।